জেডি কনভার্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমি মেহেদি হাসান। আমরা ভেক্টর নিয়ে পড়াশোনা করব। আপনি যেই ক্লাসেরই হন না কেন, আপনি যদি ভেক্টরটা ভালো করে জানেন বা বুঝেন, তাহলে আপনি পরবর্তীতে আপনি যেই পড়াশোনাটাই করবেন না কেন, আপনার লাইফে কিন্তু এই ভেক্টরের প্রয়োগটা করতে পারবেন। সো এই ভেক্টরটা আমি মনে করি সবার জন্যই, তাই আপনি একটু কষ্ট করে ভেক্টরের ভিডিওটি দেখুন। দেখার পর আপনারই মনে হবে এটা কি আপনার লাইফে দরকার কি দরকার না। আমি মূলত এই ভেক্টরটাকে 4টি অংশে ভাগ করে রেখেছি। এর কারণ হলো, আমরা যদি অংশ পার্ট টু পার্ট আকারে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের অনেক কিছুই খুব সহজে মনে থাকে। তাই হয়তো আমি সিম্পল একটা ভেক্টর জিনিসটাকে 4টা ভাগে ভাগ করেছি। আসলে আমি ফার্স্টে আপনাদের বলবো ভেক্টরটা কি, তারপরে আমরা এই 4টা জিনিসেই চলে যাব। তার আগে আমি এই যে ভেক্টরের যে 4টা জিনিস আছে, সেই জিনিসগুলো একটু বলে দিই। আমি 4টি অংশে যে অংশে ভাগ করেছি, একটি হলো ভেক্টরের পরিচয়, আরেকটি হলো ভেক্টরের গুণন, আর ভেক্টরের ব্যবহার। আমরা আমাদের বাস্তব লাইফে কতটুকু ভেক্টর ব্যবহার করে থাকি সেটাই। আর আরেকটা ব্যাপার হলো ক্যালকুলাস। এই ক্যালকুলাসটা আমরা যারা গণিতবিদ তারা অবশ্যই এটা সব ডিটেলস জানি ক্যালকুলাসের। ওই ক্যালকুলাসে আমরা কি ভেক্টরটাকে নিয়ে আসতে পারি কিনা, বা আমাদের ভেক্টরটা ক্যালকুলাসে আছে কিনা, ওই জটিল মেকানিজমগুলো আমরা একদম শেষের পার্টে দেখব। তবে নর্মালি আমি মনে করি এই ভেক্টরের পরিচয় এটা সবারই জানা উচিত। সে আর্টসের স্টুডেন্ট হোক, সায়েন্সের হোক, আর কমার্সেরই হোক না কেন। ধরুন আপনি কোনো স্টুডেন্টই না, তারপরেও কিন্তু আপনার ভেক্টর কি এটা একটু জানা থাকা উচিত, কারণ আপনি আপনার বাস্তব লাইফে প্রতিনিয়ত এই ভেক্টরটাকে ব্যবহার করতেছেন। আর বাকি 3টা এক এক শ্রেণীর জন্য, এক এক মানুষের জন্য দরকার। যেমন ভেক্টরের গুণন, ভেক্টরের ব্যবহার, এগুলো মূলত ইন্টারমিডিয়েটে আপনি যদি এইচএসসি পরীক্ষা দেন সেই ক্ষেত্রে লাগবে, বা আপনি যদি হায়ার লেভেল এডুকেশনে করেন তখন দেখা গেছে আপনার ক্যালকুলাসে ভেক্টর এইগুলো অবশ্যই লাগবে। তবে আমরা মেইন ফোকাসটা আমি আজকে করব ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের জন্য, যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের সিলেবাস অনুযায়ী আমি এই ভেক্টরের এই 4টা পার্ট আলোচনা করব। আর আপনারা যারা 9, 10-এ পড়েন বা আরও নিচে আছেন, তারা অবশ্যই যদি এটা জেনে রাখেন তাহলে আশা করি আপনার পরবর্তীতে এটা খুব ভালো কাজে দেবে। আর যারা আপনারা চলে গেছেন ইন্টারমিডিয়েট পড়াশোনা করে, আর তারা যদি কখনো ভেক্টরের ল্যাকিংস থেকে থাকে, তাহলে আমার এই ভিডিওটি দেখলে আশা করি আপনার ভেক্টর সম্পর্কে ক্লিয়ার ধারণা না হলেও মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। কারণ ভেক্টর একটা বিশাল একটা পরিধি, এটা আমাদের বাস্তব লাইফে আমরা ইউজ করে থাকি। তা বিশাল একটা পরিধিকে আমি 4টা পার্টে ভাগ করেছি এই জন্যই যেন আমরা কিছু কিছু অংশ যেন মনে রাখতে পারি। তাহলে আমি ফার্স্টেই আসি ভেক্টরের পরিচয়। ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভেক্টরটা কি, আপনি কিভাবে কি পরিচয় দিবেন? মানে ভেক্টর কি, আপনার একটা কমন সেন্স থেকে যদি আপনি আনসার দিতে চান তাহলে ভেক্টর কি। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি অবশ্য এইগুলা বলতে গিয়ে অনেক উদাহরণ নিয়ে আসবো, যেটা আমাদের বাস্তব লাইফের সাথে বা ইমাজিন কিছু থাকবে, আপনারা একটু আইডিয়া করে নেবেন। আর ফার্স্টে আমি ধরুন ভেক্টরের পরিচয় দিতে গিয়ে আমি যদি ফার্স্ট কোশ্চেনটা করি, ভেক্টর কি, এই কোশ্চেনের আনসারটি আমি কিভাবে দিতে পারি নর্মালি। ধরুন সাপোজ আপনি বাজারে গিয়েছেন চাউল কিনতে, আপনি কি চাউল কেনার ক্ষেত্রে কি বলবেন? 10 চাউল দেন বা 20 চাউল দেন, এরকম কিছু বলবেন না। আপনি এরকম কিছু বলবেন না। আপনি হয়তো সাথে কিছু একটা লাগাবেন, 10 কেজি চাউল দেন, বা 20 লিটার তেল দেন, বা আপনি বলবেন 2 গজ কাপড় দেন বা কাগজ দেন, 2 গজ কাপড় বা কাগজ দেন। আপনি এরকম কিছু বলবেন। আপনি যদি কাপড়ের দোকানে গিয়ে বলেন 2 দেন, তাহলে কিন্তু ওনারা আপনাকে কিছু দিবে না। ঠিক এই ক্ষেত্রে আপনি যদি বাজারে গিয়ে বলেন 10 দেন ভাই, তাহলে সে আসলে 10 কি সেটা আপনাকে দিবে না। আপনাকে বলে দিতে হবে 10 কেজি। আপনি যদি গিয়ে বলেন 10 চাউল দেন, তো উনি কি দিবেন? আপনাকে দিবেন না। তাহলে আপনি অবশ্যই কোনো একটা সিস্টেম বা কোনো একটা রাশি কিন্তু আপনি অ্যাড করে দিচ্ছেন। এটা হলো রাশি। আপনি নিশ্চয়ই কখনো কোনো কিছু কিনতে গেলে বা কোনো কিছু আনতে গেলে বা কোনো কিছু পরিমাপ করতে গেলে আপনি একটা রাশি বলে দেন। যেমন আপনি টাকার কথা যদি বলেন, তাহলে বলেন 10 টাকা বা $10। আপনি এই ক্ষেত্রেও কিন্তু একটা রাশি দিচ্ছেন। এই রাশি দেওয়াটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তব লাইফে আমরা রাশি দিতেই হবে। এখন এই রাশিটাকে নিয়েই আসি। এই রাশিটাই হলো মূলত 2 প্রকার, একটা হলো স্কেলার রাশি, একটা হলো ভেক্টর রাশি। তাহলে স্কেলার কি আর ভেক্টর কি
সেইখান থেকে আমরা ভেক্টরের সংজ্ঞাতে যাব। স্কেলার রাশি হলো, দেখুন আপনি কিন্তু 10 কেজি বলতেছেন, 20 লিটার বলতেছেন বা 2 গজ বলতেছেন, আপনি কি এটা কখনো বলতেছেন 10 কেজি উত্তর দিকে চাউল দেন, 10 কেজি পূর্ব দিকে চাউল দেন না। কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এখন আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন ওই জায়গা থেকে আপনার পার্শ্ববর্তী কোনো বাজার কত কিলোমিটার, আপনি কি বলবেন 2 কিলোমিটার। কিন্তু এইটুকুতেই কি ওই লোকটি আপনার ওই বাজারে যেতে পারবে বা ওই জায়গায় যেতে পারবে না, আপনাকে বলে দিতে হবে যে এটা আপনার জায়গা থেকে উত্তর দিকে 2 কিলোমিটার বা পশ্চিম দিকে 2 কিলোমিটার। আমি যদি জিজ্ঞাসা করি যে সৌদি আরব আপনার দেশ থেকে কোন দিকে, আমি যদি বলি বাংলাদেশ থেকে সৌদি আরব কোন দিকে, আপনি কি বলবেন যে পশ্চিম দিকে। তখন একটা এরিয়া বলে দিবেন যে 4000 কিলোমিটার বা 10,000 কিলোমিটার, এরকম একটা এরিয়া বলে দিবেন। কিন্তু আপনি দেখেন এইখানে দুইটা জিনিস বলতেছেন, একটা হলো দিক প্লাস একটা এরিয়া। আমি যদি কোনো একটা লোকের অবস্থান জানতে চাই এই জায়গা থেকে এই জায়গায়, তখন হয়তো আমি বলে দেব উত্তর দিকে 2 কিলোমিটার বা পশ্চিম দিকে 2 কিলোমিটার বা যে কোনো একটা দিক দিয়ে দিব। তাহলে আমি রাশিটাকেই 2 ভাগে ভাগ করতেছি। একটা রাশি হলো নর্মাল, যেগুলো নর্মালভাবে লিখতে পারি সেগুলো হলো স্কেলার রাশি। আমি যেই রাশিগুলোকে একদমই কোনো দিক ছাড়াই লিখতে পারি, শুধু মান থাকে, মানের সাথে আর কিছু থাকে না, সেই রাশিটাকে আমরা বলি কি স্কেলার রাশি। যেই রাশির সাথে মান প্লাস দিক থাকে সেই রাশিটাকেই বলি আমি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ফার্স্ট শর্তই হলো আমাকে মান প্লাস দিক থাকতে হবে, মান প্লাস দিক থাকতে হবে। আর স্কেলার রাশির শর্ত হলো যে আমাকে শুধু মান থাকতে হবে। তাহলে ভেক্টর কি এই সংজ্ঞায় যদি আমি যেতে চাই, তার মানে ভেক্টর কি এই সংজ্ঞায় যদি আমি যেতে চাই, তাহলে আমি কিভাবে বলবো, কোনো কিছু পরিমাপ করতে গেলে ওই পরিমাপের সাথে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট দিকের কথা বলে দেই তখনই আমরা তাকে কিন্তু ভেক্টর বলবো। যেমন আমি ভেক্টরের ক্ষেত্রে আমি বলতে হবে যেমন মান প্লাস দিক থাকতে হবে, যখন এটা থাকবে তখনই আমরা বলবো ভেক্টর। যেমন 10 কেজি চাউল, এটা কিন্তু ভেক্টর না, এটা হলো একটা স্কেলার রাশি। আমরা যদি এটাকে ভেক্টর রাশিতে নিতে চাইতাম তাহলে আমি বলতাম 10 কিলোমিটার পশ্চিম দিকে, এটা হলো একটা ভেক্টর রাশি। কেন এটা ভেক্টর রাশি? একটা মান আছে প্লাস একটা দিক আছে। আমরা এইভাবে কিন্তু নর্মালি আমরা ভেক্টর রাশিটাকে প্রকাশ করতে পারি। এই ভেক্টর রাশি আমাদের জীবনে কি দরকার বা এই ভেক্টর রাশি আমরা কেন পড়ব সেটাই আমরা দেখব। অবশ্যই আপনি যদি আমার 4টি পার্ট দেখেন, আমরা আজকে ভেক্টরের পরিচয় নিয়ে পড়াশোনা করব এবং দ্বিতীয় পার্টটি থাকবে আমার ওই ভেক্টরের গুণন এবং তৃতীয় পার্টটিকেই আমরা ভেক্টরের ব্যবহার। আপনি যদি ভেক্টরের ব্যবহারটি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে আপনার লাইফে ভেক্টর কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে আসলে ভেক্টরের পরিচয়টা নিয়ে আরেকটু ডিটেলস বলি। আসলে ভেক্টরটাকে আমরা ম্যাথমেটিক্সে বা ফিজিক্সে কিভাবে লিখি, এই ভেক্টরটাকে আমরা লিখি কিভাবে, নর্মালি এই ভেক্টরটা আমরা প্রকাশ করি কিভাবে। দেখুন, ভেক্টরকে আমরা যে কোনোভাবেই প্রকাশ করতে পারি, অনেকগুলো প্রসেস আছে। যেমন আপনি অ্যালজেব্রা বা অ্যালজেব্রিক কোনো বইতে পড়তে গেলে আপনি হয়তো 8টি 9টি প্রকাশক পেয়ে যাবেন, এক এক কাউন্ট্রিতে এক একটা ইউজ করা হয়। তবে আমাদের ইন্টারমিডিয়েটের এইচএসসির বইয়েতে 4টি অপশন দেওয়া আছে ভেক্টর প্রকাশের ক্ষেত্রে। এর মাঝখানে আমি ফার্স্টেই 2টে ভাগ করে নিচ্ছি। একটি হলো লেটারকে, একটা লেটারকে আমরা ক্যাপিটাল আকারে লিখতে পারি, আরেকটা স্মল লেটার হিসাবে লিখতে পারি। যেমন ক্যাপিটালের ক্ষেত্রে আমি উদাহরণ নিয়ে নিলাম এ বি এরকম, আর স্মল লেটারের ক্ষেত্রে এই এ বি নিলাম। ওকে, আমি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এইভাবে 2 লেটারকে আমরা লিখতে পারি। এখন এই 2 লেটারকেই আমরা ভেক্টরে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে করব? এটাকে যদি আমি ক্যাপিটাল লেটারকে যদি আমি ভেক্টরে প্রকাশ করতে চাই, ভেক্টরে প্রকাশ করতে চাইলে আমাকে 2টি অপশন আছে বা 3টি অপশন আছে আমরা যেটা প্রকাশ করতে পারি। যেমন এর উপরে যদি আমরা একটা তীর চিহ্ন দেই তাহলে এটাই কিন্তু ভেক্টর। এ শুধু একটা মান বোঝাচ্ছে, আর মানের সাথে যদি আমরা একটা দিক দিয়ে দেই, তীর চিহ্ন দিয়ে বা অ্যারো চিহ্ন দিয়ে, তখনই আমরা এটাকে বলতে পারবো এটা একটি ভেক্টর। আবার আরেকটি প্রসেস হলো, যেমন ইতালিয়ান যেটা প্রসেস, আমরা এইখানে বোল্ড করে দিলে এটা হবে একটি ভেক্টর। আমরা যদি এটাকে বোল্ড করে দেই তাহলে এটাও একটি ভেক্টর। আবার এটার ক্ষেত্রে এটাকে একটা আন্ডারলাইন করে দিলে এটাও একটি ভেক্টর। তবে নর্মালি ক্যাপিটাল লেটারে আন্ডারলাইনটা করা হয় না, আর
আরেকটি অপশন আছে ক্যাপ চিহ্ন দেওয়া, যেটা আমরা স্মল লেটারে দিয়ে থাকি। ক্যাপিটাল লেটারে আমরা কখনো ক্যাপ চিহ্ন দেই না, এই প্রসেসটা করি না, বা এই প্রসেসটাও আমরা করি না। আমরা স্মল লেটারের ক্ষেত্রে সবসময় আন্ডার চিহ্ন আর ক্যাপটা দিয়ে থাকি। তাহলে মূলত আমরা ভেক্টরটাকে চারভাবে প্রকাশ করতে পারি। একটা হলো অ্যারো চিহ্ন দিয়ে, আর একটা হলো ক্যাপ চিহ্ন দিয়ে, আন্ডার এবং বোল্ড করে। তাহলে এই চারটি প্রকাশক। ভেক্টরকে প্রকাশ করার ওয়ে হলো, ভেক্টরকে প্রকাশ করার প্রসেস বা ভেক্টরকে প্রকাশ করার সিস্টেম হলো চারটি। একটি হলো অ্যারো চিহ্ন দেওয়া, সেকেন্ড হলো ক্যাপ চিহ্ন দেওয়া, থার্ড হলো আন্ডার, এবং ফোর্থ হলো বোল্ড করা। আমরা বোল্ড করাটাও ইউজ করি না, এবং আন্ডারটাও মোটামুটি কমই ইউজ করি। আমরা সবচেয়ে বেশি ইউজ করি এই দুইটি পার্ট। তাহলে আমি আজ থেকে মনে রাখবো জাস্ট এই দুটি পার্টই। ভেক্টরকে দুইটা ভাবেই আমরা প্রকাশ করতে পারি। যেমন যত ক্যাপিটাল লেটার আছে সবগুলোকে আমরা উপরে অ্যারো চিহ্ন দিব, আর যতগুলো স্মল লেটার আছে সবগুলোকে আমি ক্যাপ চিহ্ন দেব। এভাবেই কিন্তু আমরা ভেক্টর প্রকাশ করে থাকি। আর এখন আসি, এরকম ভেক্টরকে আমরা যদি আমাদের ম্যাথমেটিক্সে নিয়ে আসতে চাই, যেমন আমাদের এখন বাস্তব লাইফের সব কিছুই কিন্তু আমরা বীজগাণিতিক সিস্টেমে প্রকাশ করার চেষ্টা করি। যেমন আপনি কোনো ব্যাংকের হিসাবও যদি করতে যান, দেখবেন X% সুদ বা এরকম কিছু বলা থাকে, বা এরকম বলা থাকে X + Y = 10, এরকম কিছু একটা বলা থাকে। যাই হোক, আমরা এই সমীকরণে কিভাবে ভেক্টর প্রকাশ করতে পারি, আমরা এই সমীকরণে কিভাবে ভেক্টর প্রকাশ করতে পারি, তার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে কি বুঝি সেটাই আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। নর্মালি আমরা বোর্ডের যদি চিন্তা করি, বোর্ড হলো আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। জাস্ট দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, এখানে কিন্তু কোনো উচ্চতা নাই। যেমন আমার হাতের আঙুলটাই আপনি দেখুন চেষ্টা করে, এইদিকে আমি এটাকে আমার প্রস্থ বলতে পারি, আর এটাকে আমি দৈর্ঘ্য বলতে পারি, আর এটা হলো উচ্চতা। আমার কিন্তু এই পার্টটি নাই, এইদিকে এইখানে কোনো কিছু লেখার কিন্তু কোনো অপশন নাই। তাহলে আমি এটি কিভাবে প্রকাশ করব? যেমন আমরা আনুভূমিক অক্ষকে সবসময় এক্স ধরে থাকি, যেটা আমাদের বিজ্ঞানীরা সবসময় সব বইয়েতে এটাই করে গিয়েছেন। আনুভূমিকটাকে এক্স অক্ষ বলেছেন এবং উলম্বটাকে ওয়াই অক্ষ বলেছেন। আর যে উচ্চতা এই দিকে বোর্ড থেকে সোজা এই দিকে আসার যে প্রসেসটা, এটাই হলো জেড অক্ষ। এটাকে তো আমি আর বোর্ডে এইভাবে লিখতে পারি না, মানে এই তিনটা আঙ্গুলের অপশন দেখুন, এটাকে যদি আমি এক্স বলি, এটাকে যদি আমি ওয়াই বলি, এটা ছিল জেড। এই জেডটাই আমি এখন এইভাবে লিখেছি। আপনি আরেকটু বিষয় চিন্তা করে দেখুন তো, আপনারই যদি এই তিনটা আঙ্গুল এইভাবে নেন, এটার সাথে এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। এটার সাথে এটার 90 ডিগ্রি কোণ। এটা কিন্তু সবসময়ই 90 ডিগ্রি কোণ। দেন আপনি যদি এটা চিন্তা করুন যে এটার সাথে এটা কত ডিগ্রি কোণ, এই তিনটা আঙ্গুলের, তাহলে দেখুন এইখানেও কিন্তু 90 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা যদিও মনে হচ্ছে 120 ডিগ্রির মতন, কিন্তু এটা হবে 90 ডিগ্রি। তাহলে অপর দিকে এটাও হবে 90 ডিগ্রি। কারণ কি? আপনি হাতের আঙ্গুল দেখুন, এটা এটার সাথে 90, এটা এটার সাথে 90, আবার এটা এটার সাথেও কিন্তু 90। তাহলে আমি কিন্তু এই মেকানিজম থেকে পেলাম এক্সও 90 ডিগ্রি জেটের সাথে, জেটও 90 ডিগ্রি ওয়াইয়ের সাথে, ওয়াইও 90 ডিগ্রি এক্সের সাথে। সবাই সবার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। তাহলে এখন আমি যদি বলি কেউ এই বিন্দু থেকে এক্সের দিকে 5 গড় গেছে, মানে 5 গড় গিয়েছে, কিন্তু এক্স থেকে এক্সের দিকে 5 গড়। এখন এক্সের একটা দিক দেওয়া দরকার। আমি জাস্ট 5 দিয়েছি, 5টা হলো মান, আমি 5টা দিয়েছি শুধু মান। এখন আমার দিক দেওয়া দরকার। আমি দিক কি দেব? এই ক্ষেত্রেও আমাদের সায়েন্টিস্টরা ওনারা দিকগুলা ফিক্সড করে দিয়েছেন। যেমন এক্স অক্ষের ধনাত্মক দিকে গেলে আমরা সবসময় একটা দিক দিব, সেটা হলো আই। তাহলে আয়ের উপর একটা ক্যাপ চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দেবো এটা একটা আয়ের দিক, মানে ভেক্টর, যেটা এক্সের দিক, আই ভেক্টর। এবং উলম্ব দিকে হলে কখনো আমরা সেটাকে জে ভেক্টর বলবো, এবং এটা হলো ওয়াই এর দিক। ঠিক এরকমভাবে জেটের ক্ষেত্রে হবে কে ভেক্টর, মানে কে এর দিক। এই জিনিসটি হলো আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কারণ এটা সব সময় ইউজ করে থাকবো। আমরা আমাদের ম্যাথমেটিক্স বলি, আমরা ফিজিক্স বলি, বা অন্য কোনো জায়গায় এই জিনিসটি আমরা সচরাচর ইউজ করব। তাহলে এখন আমরা
এক্স এর দিকে যেন আই দিলাম, ঠিক এই প্রসেসটাই যায়। আমি যদি একটা এ সমীকরণ নেই, মানে এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এই সমীকরণটি নিলাম। আমি এখন এটাতে ভেক্টর দিতে চাচ্ছি। এটা তো শুধু মানের হিসাব, এক্স যে কোনো মান হতে পারে, 5, 10, 15, 20, ওয়াইও হতে পারে 10, 15, 20, 30, যা ইচ্ছা আমি তাই দিতে পারি, এবং সেটা যোগ করলে এ একটা, সেটাও কিন্তু একটা ভেরিয়েবলই হবে। যেমন এইটাও এইখানে 5 দিলাম, এইখানে 5 দিলাম, তাহলে এ হবে ওই ক্ষেত্রে 10। তাহলে এটা শুধু মান দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো দিক নাই। আমি এখন এটাকে ভেক্টরে প্রকাশ করতে চাচ্ছি। এটা কিন্তু স্কেলার রাশি, শুধু মান আছে। তাহলে আমি এটাকে ভেক্টর কিভাবে দেব? ভেক্টর আমি যদি এই এ এর উপরে তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে এটা ভেক্টর হয়ে যাবে। এখন আমি কি এইটার ক্ষেত্রেও তীর চিহ্ন দিব? না, আমরা চলকের ক্ষেত্রে তীর চিহ্ন দিব না। চলকের ক্ষেত্রে আমরা এই পজিশনটা নিয়ে আসব। এক্স এর দিকটা হলো আই দিক, ওয়াই এর দিকটা হলো জে, আবার জেটের দিকটা হলো কে। আমরা এই ক্ষেত্রে এটাকে দিব এক্স আই ভেক্টর, ওয়াই জে ভেক্টর। জাস্ট আমরা চলকের সাথে যে মানগুলা দিব সেটা হলো আই জে। এ তো হলো একটা টোটাল রাশি, টোটাল রাশিটাকে আমরা ভেক্টর হিসাবে প্রকাশ করে দেব। এভাবে কিন্তু আমি প্রকাশ করতে পারি। তাহলে ঠিক এরকমভাবে আমি যদি আরেকটি অপশন বলি, যেমন আমি আপনাকে বললাম আপনি এক্স এর দিকে 5 গড় যান, তারপর ওয়াই এর দিকে 3 গড় যান, এবং জেটের দিকে 6 গড় আসুন। তাহলে আপনি কিভাবে যাবেন? ধরুন এক্স এর দিকে আপনি 5 গড় গেলেন, মানে এই জায়গায় আমি ধরে নিলাম 5। দেন আপনি ওয়াই এর দিকে যাবেন কয় গড়? 3 গড়। আমি ধরে নিলাম ওয়াই এর দিকে আপনি গেলেন 3 গড়। তারপর আমি বললাম জেটের দিকে আসুন 6 গড়। তখন আপনি জেটের দিকে এই জায়গাতে আসবেন, ধরে নিলাম আমি 6। তাহলে এখন এই বিন্দুটা মানে আমার তো এইখানে লিখতে হবে, কারণ এটা তো বোর্ড হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তার মানে আমি এইখানে কোনো চিত্র আঁকাতে পারতেছি না। তখন আমি চিত্রটা মূলত হচ্ছে এইখানে, আমাকে কোনো কিছু রাখতে হলে এইখানে রাখতে হবে। আমি যদি বলি এই মার্কারটি আপনি এক্স এর দিকে 5 গড় নিয়ে, ওয়াই এর দিকে 3 গড় নিয়ে, জেটের দিকে 6 গড় নিয়ে আসুন, তাহলে আমার মার্কারের অবস্থানটা কোথায়? এখন এই জায়গাতে। তাহলে এটা আমি ভেক্টরে বলবো কিভাবে? আমার একটা মার্কারকে আমি এম বললাম, এম এর একটা দিক দেখাচ্ছি। এম এর দিকটা কি হবে? আমি এই এক্স অক্ষ বরাবর, এই এমটাকে আমি এক্স অক্ষ বরাবর নিয়েছি, আই এর দিক দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এক্স অক্ষ বরাবর আমি এমটাকে নিয়েছি, যতটুকু নিয়েছি মানে 5 গড় নিয়েছি। এম এক্স সেই মানটা হলো 5 গড় মান, আর এটা হলো দিক। দেন আমি কি করেছি? এম ওয়াই মার্কারটাকে আমি ওয়াই এর দিকে নিয়েছি 3 গড়, তারপর একটা দিক দিয়ে দিলাম জে, কারণ ওয়াই এর দিক জে। তারপরে আবার আমি কি করেছি? মার্কারটাকে জেটের দিকে 6 গড় নিয়ে এসেছি। তার মানে আমি এম জেড দিয়ে আমি মার্কারটাকে আমি দিক দিয়ে দিলাম। এভাবেই কিন্তু আমি একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। তাহলে এইভাবে যদি মার্কার না হয়ে এটা যদি আমরা বলতাম একটা সমীকরণ বা এই বলতাম, তাহলে এ ভেক্টরটা টোটালি কি দাঁড়াতো? এ ভেক্টরটা এরকম দাঁড়াতো, এ ইকুয়াল টু এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে। তারপরে এরকম যদি আরেকটি ভেক্টর বলতাম বি ভেক্টর, তাহলে সেটা কি দাঁড়াতো? বি, যদি আমি আরেকটি বলতাম বি ভেক্টর, তাহলে কি দাঁড়াতো? বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে। আমি কিন্তু এইভাবে অসংখ্য ভেক্টরের সমীকরণ বানিয়ে ফেলতে পারি। আমি যেখানে যেই রকম সমীকরণ আমার লাগবে সেই রকম বলবো। আমি যদি এই ক্ষেত্রে বলতাম যে না, আমি শুধু এক্স এর দিকে 5 গড় যাব, ওয়াই এর দিকে 3 গড় যাব, তাহলে এই সমীকরণটা কীরকম হতো? যেমন এক্স এর দিকে 5 গড় গিয়েছি আর ওয়াই এর দিকে 3 গড় গিয়েছি, তাহলে এই সমীকরণটা হতো। এরকম যদি আমি বলতাম 6 গড় গিয়েছি, তাহলে আমি +6 দিতাম। বা আমি যদি বলতাম -6 গড় গিয়েছি, তখন আমি মাইনাস যেতাম, তাহলে ওয়াই এর মাইনাস দিকে যেতাম। এভাবে কিন্তু আমি কোনো অবস্থান নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা যাই হোক, আমি ভেক্টরটাকে এভাবে প্রকাশ করি, জাস্ট এই জিনিসটা দেখালাম। এখন আসি আমরা বিভিন্ন ভেক্টরের সংজ্ঞায়। এখন আমরা বিভিন্ন ভেক্টরের সংজ্ঞা পড়ব। আসলে ভেক্টরের সংজ্ঞা দিতে গিয়ে আমরা তো নর্মালি ভেক্টরের পরিচয়টাই দিচ্ছি, কারণ আমরা কারো যদি সংজ্ঞা দিতে চাই মূলত সেটা
অবশ্যই পরিচয়। যদিও এই ভাগগুলা নাই, নর্মালি আপনি কোনো বই এই পার্টগুলো পাবেন না, যে ভেক্টরের পরিচয়, তারপরে ভেক্টরের গুণন, ভেক্টরের ব্যবহার, ক্যালকুলাসে ভেক্টর। এটা আমি আমার ইচ্ছা স্বাধীন বানিয়ে নিয়েছি, কারণ আমি মনে রাখার সুবিধার্থে। আপনারা যদি এই পার্টটি এভাবে ফলো করেন তাহলে আমি মনে করি যে আপনারও মনে থাকবে। তাহলে আমি ভেক্টরের বিভিন্ন সংজ্ঞাটাও কিন্তু একটা ভেক্টরের পরিচয়। তাহলে এখন আমি বিভিন্ন ভেক্টরের সংজ্ঞাটা শিখব। এখন এই সংজ্ঞাটা কিভাবে শেখা যায়, ফার্স্টেই আমরা যদি একটি সংজ্ঞা নিয়ে আসি, 1 নাম্বার ভেক্টর, যেটা আমি বিভিন্ন ভেক্টরের সংজ্ঞাই বলবো, এর মাঝখানে অবস্থান ভেক্টরটার কথা যদি বলি, অবস্থান ভেক্টর। তাহলে এই অবস্থান ভেক্টর কি, এটার আনসারটা কি দিতে পারি? আপনাদের কি কোনো থিম আছে? যদি থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিন আপনি অবস্থান ভেক্টর বলতে আপনি কি বুঝুন। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই একটু দেখেন, আমি নর্মাল বা সহজ করে বোঝানোর একটু চেষ্টা করি। ফার্স্টে আমরা অবস্থান ভেক্টরটা কি সেটা যদি জানতে চাই, তাহলে আমি একটা স্থানাঙ্ক নিলাম। হয়তো আমি ত্রিমাত্রিক নেই আর দ্বিমাত্রিক নেই, সেটা কোনো প্রবলেম না। আমি যেহেতু আমার হোয়াইট বোর্ডে দ্বিমাত্রিকই ক্রিয়েট করতে পারি, এই জন্য আমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়েছি। এখন এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো একটা বস্তুর অবস্থান এই বিন্দুতে থাকে, তাহলে আমি এই বস্তুর অবস্থানটা কিভাবে নির্ণয় করব। আপনারা যদি ম্যাথমেটিক্সের গ্রাফ পড়ে থাকেন তাহলে আপনি বলবেন যে না, আমি এটাকে 1 2 3 4 যাব, তার মানে এক্সের দিকে 4, দেন ওয়াইয়ের দিকে 1 2 3 4 যাব, দেন আমি এই বস্তুর অবস্থানটা পেয়ে যাব। আপনি ম্যাথমেটিক্সের গ্রাফ করলে এটাই বলবেন যে আমি এক্সের দিকে 4 গড় গিয়ে ওয়াইয়ের দিকে ধনাত্মক দিকে আমি 4 গড় যাব, 4 গড় যাওয়ার পর আমি আমার এই অবস্থানটা পেয়ে যাব। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই হলো অবস্থান ভেক্টর। আপনি যেদিকে যেদিকে যান না কেন, এটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছেন, তারপরে এটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছেন। এটা কোন দিকে যাচ্ছেন? 4i এর দিকে যাচ্ছেন। তারপরে এটা আবার কোন দিকে যাচ্ছেন? 4j এর দিকে যাচ্ছেন। এই যে আপনি গেলেন 4i + 4j, এটাই হলো আপনার অবস্থান ভেক্টর। তাহলে আপনি অবস্থান ভেক্টর বলতে কি বুঝতেছেন? আপনি মূলবিন্দুর সাপেক্ষে, অর্থাৎ কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, কারণ আপনি মূলবিন্দু থেকেই শুরু করেছেন কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার প্রসেসটি। তাহলে আপনি কিভাবে বলবেন যে মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকেই আমরা বলবো অবস্থান ভেক্টর। তাহলে এখন 2 নাম্বার সংজ্ঞাতে আসি, ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে। 2 নাম্বার সংজ্ঞাটি হলো ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে। তাহলে ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে আপনি একটু থিম করে দেখুন যে আসলে কি হতে পারে ব্যাসার্ধ ভেক্টর। আর আপনি যদি জানেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানান, আর না জানলে অবশ্যই একটু দেখুন, আপনি ব্যাসার্ধ ভেক্টর নিয়ে আর কখনো প্রবলেমে পড়বেন না। দেখুন, আপনি অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করেছেন? এইদিকে গিয়েছেন, তারপরে এইদিকে গিয়েছেন, তারপরে ওই বস্তুর অবস্থানটি নির্ণয় করেছেন। এটাই হলো আপনার অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরের কিন্তু একটা ব্যাসার্ধ রয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। এই দিকে হলো একটা ব্যাসার্ধ দেখুন আছে, এটাকে কিন্তু আমি এখন ব্যাসার্ধ বলতে পারি, অর্থাৎ আর দিয়ে আমি এটাকে ব্যাসার্ধ প্রকাশ করে দিতে পারি। তাহলে দেখুন, এই অবস্থান ভেক্টরের যে ব্যাসার্ধটা রয়েছে, ওই ব্যাসার্ধকেই কিন্তু আমরা এখন যে ভেক্টর বলবো ওইটাই হলো ব্যাসার্ধ ভেক্টর। আপনি অবশ্য এই দিক দিয়ে সরাসরি যাওয়ার কোনো রাস্তা নাই ওই বস্তুতে পৌঁছানোর। আপনাকে হয় উপর দিয়ে তারপর এইদিকে যাইতে হবে, না হয় এই দিক দিয়ে এইদিকে যাইতে হবে। আপনি এই কর্নার দিয়ে যাইতে চাইলে ওইটা যাইতে পারবেন না, ওইটা জাস্ট ইমাজিন একটা পার্ট, সেটাই হলো ব্যাসার্ধ ভেক্টর। আবার অনেক বইয়েতে বা অনেক বিজ্ঞানী বা অনেকজনই বলে থাকে অবস্থান ভেক্টর যা ব্যাসার্ধ ভেক্টর তাই। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই রকমই, কারণ আপনি তো ওই বস্তুর অবস্থানটাই ব্যাসার্ধ ভেক্টর দিয়েই প্রকাশ করে দিচ্ছেন। তাহলে আপনি সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে এটুকু পার্থক্য বলতে পারেন যে আপনি মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়, এই দুইটা ভেক্টর আমরা ব্যবহার করেছি, এই দুটি ভেক্টরকে বলবো অবস্থান ভেক্টর। যেমন 4i + 4j, এটা হলো অবস্থান ভেক্টর। আর এই দিকে যেটা হলো সেটাই তো আর ভেক্টর, কারণ আপনি এই দূরত্বটুকুই তো গিয়েছেন, এটা যাওয়া মানে কি এই দূরত্বটুকুই যাওয়া। তাহলে এটা হলো সরণ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর এইটুকু আর সরণ ভেক্টর এইটুকু, তার মানে অবস্থান ভেক্টর যা সরণ ভেক্টর তাই। আপনি জাস্ট এইটুকু বলবেন যে মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেটা হলো অবস্থান ভেক্টর। মূলবিন্দুর সাপেক্ষে
যে কোনো বস্তু বা বিন্দুর মূল বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। তার মানে দুইটি সংজ্ঞা প্রায় সেম, জাস্ট একটু পার্থক্য মনে রাখবেন, ব্যাসার্ধ ভেক্টরের ক্ষেত্রে জাস্ট ব্যাসার্ধ কথাটা যোগ করে দিবেন তাহলেই হয়ে যাবে। কারণ আমি আবার আগের সংজ্ঞাটি বলতেছি, মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ব্যাসার্ধ ব্যবহার করা হয় তাকে ব্যাসার্ধ ভেক্টর বলে। আপনি জাস্ট দুটি সংজ্ঞার মাঝখানে একটি ব্যাসার্ধ অ্যাড করে দিবেন তাহলেই হয়ে যাবে। আবার অনেক বইয়ে মূল বিন্দুকে প্রসঙ্গ কাঠামো বলতেছে, একই কথা। আমি যেটাকে একটা ফিক্সড ধরে নিয়েছি, একটা বিন্দু থেকে সবার দূরত্ব নির্ণয় করব, ওইটাই হলো প্রসঙ্গ কাঠামো। আমি যেই বিন্দু থেকে সবার দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি ওই বিন্দুটাকে আমি প্রসঙ্গ কাঠামো ধরে নিব। আচ্ছা, এরপরে আসি একক ভেক্টর কাকে বলে। 3 নাম্বার যে ভেক্টরটি শিখব সেটি হলো একক ভেক্টর কাকে বলে। একক ভেক্টর কাকে বলে এটা আপনি খুব সহজেই পারবেন যদি এইগুলার মান নির্ণয় করতে পারেন। যেমন এ ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে, বি ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে, এগুলো যদি আপনি পারেন তাহলে আগে দেখে নেই এটার মান কিভাবে নির্ণয় করব। আপনার কাছে এই ভেক্টরটি রয়েছে, ধরুন এই এ ভেক্টরটি রয়েছে, এই ভেক্টরের আপনি মান নির্ণয় করবেন কিভাবে। তাহলে দেখুন এই ভেক্টরের মান তো হলো এ, কারণ মান প্লাস দিক মিলেই হয়েছে এই ভেক্টর। তাহলে আমি যদি কোনোভাবে এই এরো চিহ্ন থেকে শুধু এটা বের করে নিয়ে আসতে পারি তাহলে আমি বলবো এটার মান হলো এটা। তাহলে আমি এই অ্যারো চিহ্নটা কিভাবে দূর করে দিতে পারবো? একটা মডুলাস দিলেই কিন্তু এই অ্যারো চিহ্নটা দূর হয়ে যাবে। তখন কি থাকবে? শুধু এ থাকবে। আমি যদি এই অ্যারো চিহ্নটা দূর করতে চাই তাহলে একটা মডুলাস চিহ্ন দেব, মডুলাস চিহ্ন দিলেই কি হয়ে যাবে? অ্যারোটা দূর হয়ে যাবে। এখন এইটুকু তাহলে কি করবে? এইদিকে মডুলাস দিলাম, তাহলে এটাকেও তো মডুলাসই দিতে হবে, কারণ আমরা সমান সমানের দুই সাইডেই সমান সমান কাজটা করে থাকি। তাহলে আমি এই সাইডে মডুলাস দেওয়ার মিনিং যেটা, এটা আমি একটু লিখতেছি। জাস্ট এটাকে রুট করে দিবেন, রুট করে দিয়ে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার করে দেবেন। তাহলেই কিন্তু আপনার ভেক্টরের মানটা বের হয়ে যাবে। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, এ ভেক্টর সমান সমান 3i প্লাস 4j, এটা যদি থাকে তাহলে আপনি এই ভেক্টরের মান কিভাবে বের করবেন? এই ভেক্টরকে একটি মডুলাস চিহ্ন দিয়ে দিন, তাহলেই তো নর্মালি এটার মান হয়ে যাবে। কারণ মডুলাস চিহ্ন দেওয়া মানে কি? এই এ বের করা, একই কথা। এখন এই দিকে মডুলাসের পরিবর্তে আপনি যেটা করবেন, রুট ওভার দিয়ে এর মানটাকে স্কোয়ার করে দেবেন, 3 স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করে দেবেন 4 স্কোয়ার। তাহলে এটার মান যা আসবে সেটাই হবে এর মান। তাহলে আমরা কিন্তু এইভাবে মান বের করে ফেলতে পারি। আমরা যে কোনো ভেক্টরের মান কিন্তু এই প্রসেসে বের করে ফেলতে পারি। এখন একক ভেক্টর কাকে বলে? যদি আমরা ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তাকে যদি এক ফল পাই তখনই সেটা হবে একক ভেক্টর। যেমন এই ভেক্টরটা ছিল এটা, এখন এটাকে যদি আমি এই এ দিয়ে ভাগ করে দেই তাহলে এখন যদি এটার মান 1 আসে তাহলে আমি এটাকে বলতে পারবো কি এটা একটা একক ভেক্টর। তাহলে আমি এই জায়গা থেকে একটা জিনিস ক্লিয়ারলি বলতে পারি একক ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান একক তাকে আমরা বলবো একক ভেক্টর, কারণ আমরা ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হবে আমাদের একক ভেক্টর। একক ভেক্টর প্রকাশের জন্য একটা ইটা চিহ্ন ইউজ করা হয়। ইটার উপরে যদি আমরা এরকম একটা ক্যাপ চিহ্ন দেই তাহলে সেটাও হয় একক ভেক্টর, এটাকেই একক ভেক্টর বলে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ভেক্টরের মান একক তাকে আমরা বলবো একক ভেক্টর। এখন আসি আরেকটি ভেক্টরের ক্ষেত্রে, সেটা হলো নাল ভেক্টর কাকে বলে। 4 নম্বরে আসলাম আমরা, নাল ভেক্টর কাকে বলে। নাল ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 0, আমরা একটু আগেই বের করেছি যে ভেক্টরের মান 1 তাকে একক বলে। এখন আমরা বলবো যে ভেক্টরের মান 0 তাকে আমরা বলবো নাল ভেক্টর। ঠিক এরকম ভাবে আরো অনেকগুলো ভেক্টরের আমরা সংজ্ঞা দিতে পারি। আমি এই 4টির পরে আরো কিছু দিচ্ছি। নরমালি অনেকগুলো ভেক্টর রয়েছে আমরা অবশ্যই জানি। তারপরে আমি 5 নম্বর আরেকটি ভেক্টর লিখবো, সেটা হলো সমান ভেক্টর।
সমান ভেক্টরের ক্ষেত্রে আপনি জাস্ট এইটুকু মনে রাখবেন, যে ভেক্টরের মানে যদি আমরা দুটি ভেক্টর নিই, নর্মালি এরকম একটা ভেক্টর নিলাম এ আর একটি ভেক্টর নিলাম বি, এই ভেক্টরগুলোর দুটি জিনিস থাকে, নর্মালি একটি মান থাকে, যেমন এটা 5 সেন্টিমিটার, এটাও নিয়ে নিলাম 5 সেন্টিমিটার। যদি এরকম কখনো হয় দুটি ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে, এরকম যদি আমরা কখনো ভেক্টর পাই, তখন আমরা সেই ভেক্টরগুলোকে বলবো সমান ভেক্টর। বা সমান ভেক্টরের আরেক নাম হলো সমজাতীয় ভেক্টর। আপনাকে যদি কেউ বলে সমজাতীয় ভেক্টর কি ভাইয়া তুমি একটু বলো তো, তখন আপনি কি বলবেন, যে দুটি ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে, তখন আমরা সেটাকে বলবো সমজাতীয় ভেক্টর বা সমান ভেক্টর। এখন যদি এরকমই আরেকটি কোশ্চেন করে 6 নাম্বার, আমি আরেকটি ভেক্টরের নাম লিখতেছি, যেটা হলো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ মানে এই ক্ষেত্রে দৃশ দিয়ে বোঝাচ্ছেন যে আপনি দৃষ্টিকোণটা একই দিক, তার মানে দেখতে একই রকম কিন্তু মান সমান না। যেমন একটা হলো 5 মিটার, আরেকটা দিয়ে দিলাম আমরা 3 মিটার, তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর। দেখুন তো এই দুটি ভেক্টরের মান ভিন্ন বাট দিক একই দিকে, এইরকম যদি আমরা কখনো কোনো ভেক্টর পাই, তখন সেটাকে বলবো সদৃশ ভেক্টর। তাহলে সমান ভেক্টর আর সদৃশ ভেক্টরের মধ্যে একটা পার্থক্য রয়েছে, দুটির দিক কিন্তু সেম, বাট মান সমান ভেক্টরের ক্ষেত্রে সমানই হইতে হবে, আর সদৃশের ক্ষেত্রে দিকটা সেম হইলেই হইল, মান ফ্যাক্ট না, মান ছোট বড় হইলে সমস্যা নাই, তাহলে এটাকে বলতে পারি আমরা সদৃশ ভেক্টর। ঠিক অনুরূপভাবে এই দুটির বিপরীত সাইড চিন্তা করে যদি আমরা বলি 7 নাম্বার, যেটা সমান ভেক্টরের পরিবর্তে লিখলাম আমরা অসমান ভেক্টর বা বিপরীত ভেক্টর, একই কথা, অসমান বা বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টরটা কি হবে, আপনি মনে হয় মোটামুটি একটা আইডিয়া করে ফেলেছেন। যদি মান সমান হয়, দিক ভিন্ন হয়, মান সমানই, এটাও 5 এটাও 5, বাট দিক ভিন্ন, তখনই আমরা সেটাকে বলতে পারি অসমান বা বিপরীত ভেক্টর। ঠিক তাহলে সদৃশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে, এটাকে আমরা কি নাম দিতে পারি, যেমন মানও সমান না, দিকও একই না, মানও সমান নয়, দিকও একই দিক না, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি বিদৃশ বা বিপ্রতীপ ভেক্টর। বিদৃশ, আমরা আগেরটা বলেছি সদৃশ, এখন এটাকে বললাম বিদৃশ বা বিপ্রতীপ ভেক্টর। এরকম ভাবে কিন্তু আমরা আরো অনেকগুলো ভেক্টর সম্পর্কে জানতে পারি। আরো 2-1টি ভেক্টর আমি বলি, টোটালি এখন 8টা বলেছি, আমার মোটামুটি 10-12টি ভেক্টর সম্পর্কে আইডিয়া রাখা দরকার। এখন আমি আরেকটি ভেক্টরের কথা বলবো, একটি হলো পোলার ভেক্টর, আরেকটি হলো অক্ষীয় ভেক্টর। তাহলে আমি 9 নাম্বার যে ভেক্টরটি পড়বো, পোলার ভেক্টর। এই পোলার ভেক্টর ফার্স্টের দিকে ইন্টারমিডিয়েট বইয়ে ছিল না, বাট এখন নতুন করে অ্যাড করা হয়েছে। আরেকটি হলো অক্ষীয় ভেক্টর। আপনি যদি একটি বুঝেন তাহলে আরেকটি অবশ্যই বুঝবেন। পোলার ভেক্টর কি আর অক্ষীয় ভেক্টর কি, এটা আমি বলি। পোলার ভেক্টর হলো, ধরুন একটা গোল আকৃতির কোনো বস্তুর উপর আপনি এটাকে ঘুরাতে চাচ্ছেন, তখন একটি ফোর্স প্রয়োগ করলেন। এই ফোর্স সমান সমান আমরা কি জানি, ma, তার মানে একটা ত্বরণ এবং একটা বর দিচ্ছেন। এই ত্বরণটা হলো রৈখিক, তার মানে এটা কোনো কৌণিক ত্বরণ দিচ্ছেন না, তার মানে এইখানের ব্যাসার্ধের সাথে এই ফোর্সের কিন্তু কোনো সম্পর্ক নাই। অর্থাৎ কোনো অক্ষীয় বা কোনো গোলকের ব্যাসার্ধের সাথে যদি কোনো ভেক্টরের সম্পর্ক না থাকে, ওই ভেক্টরটাকে আমরা বলবো পোলার ভেক্টর। আর যদি এই ক্ষেত্রেই, এটার ক্ষেত্রে যদি ব্যাসার্ধের সাথে সম্পর্ক থাকতো, যেমন ধরুন কৌণিক বেগ, এই কৌণিক বেগ সমান সমান আমরা যখন বলি বি সমান সমান আর ওমেগা, তখন ওই জায়গা থেকে ওমেগা সমান সমান বি বাই আর বলি। তাহলে দেখুন তো, একটা রৈখিক বেগকে ব্যাসার্ধ ভেক্টর দিয়ে ভাগ করার ফলেই কিন্তু কৌণিক ভেক্টর এসেছে, আর ওই জায়গা থেকে আমরা বলতে পারি এটা অক্ষীয়। তাহলে পোলার কি, যে গোলকের উপর বল প্রয়োগে বা যাই কিছু করি না কেন একটা ভেক্টর সৃষ্টি করতে পারলে, ওই ভেক্টর যদি ব্যাসার্ধের সাথে সম্পর্ক না থাকে, তখন আমরা সেটাকে বলবো পোলার ভেক্টর। আর যদি ভেক্টরের সাথে ব্যাসার্ধের সম্পর্ক থাকে, তাহলে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। এরকমভাবে আরও অনেকগুলো ভেক্টর পড়তে পারি। আপাতত এইটুকুই থাকুক, আমরা এত ডিপলি যাচ্ছি না, কারণ আমাদের নেক্সটে আরও অনেক কিছুই জানতে হবে, ওইগুলো
জানার জন্য আমরা এত ডিপলি যাব না, জাস্ট এইটুকু আপনারা যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন আপনাদের এইটুকু জানলেই হবে আপাতত। তারপরে আসি আমরা, দেখুন ভেক্টরের কিছু ব্যবহারের রিলেটেডই, প্রায় ব্যবহার না, আমি জাস্ট পরিচয় করাবো। এখন আমরা আরও কিছু ভেক্টরের পরিচয় দেখব। নর্মালি আমরা ত্রিভুজে ভেক্টর কিভাবে ব্যবহার করতে পারি বা সামান্তরিকে কিভাবে ব্যবহার করতে পারি। যদিও আমরা আজকে ব্যবহারিক পার্টটুকুতে যাব না, বাট আমরা আজকে জাস্ট পরিচয় দেখব যে ত্রিভুজে কি আমরা ভেক্টর কিভাবে ব্যবহার করি, এটার পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। তাহলে ফার্স্টেই আসি ত্রিভুজের পরিচয়ের ক্ষেত্রে। ত্রিভুজের ভিতর যদি আমরা ভেক্টর প্রকাশ করতে চাই তাহলে আমি কিভাবে করব। ধরুন আমি ত্রিভুজ নিয়েছি একটা এবং এই ত্রিভুজের বাহুগুলোর নাম দিয়ে দিলাম এ বি সি। এই ত্রিভুজের এখন আমি ভেক্টরে প্রকাশ করতে চাচ্ছি। আপনি ত্রিভুজের ক্ষেত্রে একটি শর্ত হয়তো অবশ্যই জানেন, দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা হয়তো আপনি অল টাইমই জানেন, তা না হলে কখনো ত্রিভুজ গঠন করা যাবে না। দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সর্বদাই বৃহত্তর। কিন্তু ভেক্টরে এই জিনিসটারই একটু পরিবর্তন। দুটি ভেক্টরের সমষ্টি তৃতীয় বাহুর সমান। আমাদের জ্যামিতিক সিস্টেম আর ভেক্টরীয় সিস্টেমে জাস্ট এইটুকুই পার্থক্য। ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, কারণ ত্রিভুজে শুধু মান দেওয়া আছে, কোনো দিক দেওয়া নাই। আর যখনই আমরা দিকের ব্যাপারটাতে আসবো তখন দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। তাহলে এই দুটি বাহু কোনটি, এই একটি বাহু কোনটি, সেটা আমি যদি কিভাবে প্রকাশ করতে চাই, সব সময় মনে রাখবেন যেই দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান, এই দুটি বাহুর দিক একই দিকে হতে হবে এবং তৃতীয় বাহুর দিক বিপরীত দিকে হতে হবে। তাহলে এটার মিনিংটা এটাই দাঁড়ায় যে আপনি যে কোনো দুইটি বাহুর দিক যদি একই দিকে দেন তাহলে ওই দুটি বাহুর সমষ্টি অপর আরেকটি বাহু যেটার দিক ভিন্ন দিকে দিবেন সেটার সমান হতেই হবে। তাহলে আমি এ এর দিক দিয়ে দিলাম ধরুন এইদিকে, তাহলে ঠিক ঘুরে ঘুরে আমি আবার বি এর দিক দিয়ে দিলাম এইদিকে। আমি ধরুন এই জায়গা থেকে যাত্রা শুরু করে এ এর দিক দিলাম, বি এর দিক দিলাম। এখন আমি এইদিকে সি এর দিক দিব না, সি এর দিকটা দিব একদমই উল্টো দিকে। কারণ কি, আমি এই এ ভেক্টর এবং বি ভেক্টর এদের যোগফল হবে তৃতীয় বাহুর সমান, তার মানে তৃতীয় ভেক্টরের সমান। প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টরের যোগফল তৃতীয় ভেক্টরের সমান। এখন যদি আমি তিনটি ভেক্টরের যোগ একই দিকে দিতাম, এইদিকে এইদিকে এইদিকে, দেখুন এই জায়গা থেকে যাত্রা শুরু করে আমি এইদিকে গেছি, এইদিকে গেছি, এইদিকে গেছি, আবার এইদিকেই চলে আসছি, তাহলে এই তিনটি ভেক্টরের যোগফল কত হতো? শূন্য হতো। কারণ কি, এটা এ, এটা বি, এটা সি। আমি যখন দিক দিয়েছি তখন আমি ভেক্টর চিহ্ন দিয়ে দিব, আমি যখন দিক দিয়েছি তখন অবশ্যই ভেক্টর চিহ্ন দিয়ে দেব। তখন কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ইকুয়াল টু শূন্য। কারণ কি, আপনি এই জায়গা থেকে যাত্রা শুরু করলে আপনি এইদিকে যাবেন, এদিকে যাবেন, আবার এদিকে আসবেন, দেখবেন আপনি শূন্যতে এসে পড়েছেন। আপনি যেই জায়গায় থেকে যাত্রা শুরু করেছেন ওই জায়গাতেই চলে আসবেন। বাট আপনি যদি এই জায়গা থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনি এই দিক দিয়ে ঘুরে গেলেও এইখানে আসবেন, এই দিক দিয়ে ঘুরে গেলেও এইখানে আসবেন, এই দিক দিয়ে ঘুরে গেলেও এইখানে আসবেন। পরবর্তীতে আপনি কতটুকু দূরে থাকবেন? সি পরিমাণ দূরেই থাকবেন। কারণ কি, আপনি এই দিক দিয়ে ঘুরে আসলেও তো মূলত এই জায়গা থেকে এই জায়গায় আসছেন, এইখান থেকে আপনি এই জায়গায় এসে গেছেন। তখন আপনার হিসাবটা কীরকম থাকবে? আপনি এই দিক দিয়ে আসলেও এইখানে এসেছেন, এই দিক দিয়ে আসলেও এইখানে এসেছেন। মোট দূরত্বটুকু কতটুকু দূরত্ব অতিক্রম করেছেন? সি দূরত্ব অতিক্রম করেছেন। আর আপনি যদি এইখান থেকে এইদিকে যান, এইদিকে যান, এইদিকে যান, তাহলে আপনার দূরত্বটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সো এই ব্যাপারটার কারণেই দুটির সমষ্টি তৃতীয়টির সমান। কারণ কি, আমরা যেই দিক দিয়েই যাই না কেন তাদের মধ্যবর্তী দূরত্ব ওই সর্বনিম্ন দূরত্বটুকুই হবে। ঠিক এটার কারণে এখন আসি আমাদের ওই এসএসসিতে যে পার্টটুকু পড়তে হয়, খুব পেইন খাই আমরা সবসময় এসএসসির ওই পার্টটুকু পড়তে গিয়ে, ত্রিভুজের যোজন বিধি এবং বিয়োগ বিধি। আসলে ত্রিভুজের যোজন বিধিটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। দেখুন, আমরা এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, এটাই হলো ত্রিভুজের যোজন বিধি। এখন ধরুন আমি সাপোজ এটাকে যদি আমি এইভাবে নাম ক্রিয়েট করতাম, এ বি সি, এভাবে যদি আমি নাম ক্রিয়েট করতাম তাহলে এইটুকুকে বলতাম এ ভেক্টর ইকুয়াল টু বলতাম এ সি ভেক্টর। আবার এই এ বি ভেক্টর সমান সমান আমি বলতাম বি ভেক্টর।
তাহলে এইভাবেই কিন্তু আমি প্রমাণ করে ফেলতে পারতাম। এই জায়গায় জাস্ট অ্যাবি দিব তারপরে যোগ করে ফেলবো, করে ফেলবো। এটাই হলো ত্রিভুজের যোজন বিধি। যেমন দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান, তাদের ভেক্টর যদি হয়, আর যদি এটা ভেক্টর না হয় তাহলে ওই ত্রিভুজের সূত্রটাই করতে হবে। যেমন দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এইটুকুই পার্থক্য ছিল। তাহলে আসি আমরা বিয়োগ বিধি। ত্রিভুজের বিয়োগ বিধিটা আমরা যোগের বিধি থেকেই নির্ণয় করে ফেলতে পারি। কিভাবে? আপনি দেখুন, যদি এই বিটাকে ওই দিকে নিয়ে যান তাহলে কি হবে? এ ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটাই হবে। আপনি যদি বিটাকে ওই দিকে না নিয়ে এটাকে ওই দিকে নিয়ে যাইতেন তাহলে কি হতো? বিটা থেকে যেত, তখন হতো সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটাই হলো ত্রিভুজের বিয়োগ বিধি। কারণ কি? আপনি একটি ভেক্টর থেকে আরেকটি ভেক্টর বিয়োগ করলে আরেকটি ভেক্টর পাচ্ছেন। তাহলে এই দুটি পার্টই ছিল ত্রিভুজের বিয়োগ বিধি। আমাদের এই দুটি পার্টই খুব কষ্ট করে শিখতে হতো এসএসসিতে। এখন আসি আমরা সামান্তরিক। যদিও আমি সামান্তরিকের জিনিসটি পার্ট 3-তে দেখাবো, তারপরে আমরা জাস্ট একটু পরিচয় করে নিই। দেখুন, একটু সামান্তরিকের যদি একটা ক্রিয়েট করি আমি সবসময়, যেমন আমি কিন্তু এটাকেই এখন বলবো সামান্তরিক, কিন্তু এটা তো আসলে সামান্তরিক না। কারণ কি? আপনি বলবেন এদিকেও একটা তীর চিহ্ন ছিল, এদিকেও একটা তীর চিহ্ন ছিল, এটা হয় সামান্তরিক। কিন্তু আপনি দেখুন, যখন আপনি তীর চিহ্ন দিয়েছেন বা অ্যারো চিহ্ন দিয়েছেন, তখন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার এই জায়গায় কিন্তু আপনি বসে নেই, এটা কিন্তু চলতেছে। এটাও কিন্তু এই জায়গায় বসে নেই, এটা কিন্তু চলতেছে। তখন কিন্তু এই কোণ আর এই কোণ সমান, কারণ এটা হলো অনুরূপ কোণ। আমরা এই কোণ সমান হলে তাহলে মেইন কথা কি দাঁড়াচ্ছে? যে আমরা এই কোণ সমান হলে তাহলে এটাকেই তো নর্মালি সামান্তরিক বলে ফেলতে পারি। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রে এই জিনিসটাই চিন্তা করতে পারি, জাস্ট একটি পার্ট নিয়ে। এটা যদি একটি বল হয়, এ ভেক্টর হয়, এটা যদি একটা বি ভেক্টর হয়, এখন এদের লব্ধি কিভাবে বের করব? এই লব্ধির পার্টটি থাকবে আমাদের তৃতীয় পর্বে, এবং দ্বিতীয় পর্বে আমরা এই দুটি ভেক্টরকে কিভাবে গুণ করব সেই বিষয়টা দেখব, এবং এর এ টু জেড ব্যবহারগুলো দেখব। আজকে আপাতত আমরা এই ভেক্টরের পরিচয় নিয়েই কথা বললাম। দেন অবশ্যই পরবর্তী পার্টে আপনারা এটার ভেক্টরের গুণন দেখতে পারবেন, এবং তৃতীয় পার্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকেই এসএসসি বা এইচএসসিতে অল টাইমই এইচএসসিতে একটি সৃজনশীল থেকেই থাকে। কারণ প্রতি বছরই আপনি যদি কখনো খেয়াল করেন, দেখবেন দ্বিতীয় অধ্যায় থেকে একটি কোশ্চেন এসেছে, এবং আপনাকে এটা আনসার উপযোগী করে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে হবে। আর আপনি যদি আনসার উপযোগী করে ঢুকতে চান তাহলে অবশ্যই আপনার মেন বইয়ের সবগুলো প্রবলেম সলভ করা উচিত। আর আপনি যদি প্রবলেমগুলো সলভ করতে চান তাহলে একটা আইডিয়া থাকা উচিত। আমি সেই আইডিয়াগুলোই দেওয়ার চেষ্টা করতেছি। আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আমি আশা করি আপনার বই পড়া সম্পর্কে একটা আইডিয়া হবে, এবং আপনি বইটি নিজে নিজে পড়তে পারবেন, এবং আপনি ম্যাথগুলো অবশ্যই সলভ করতে পারবেন। আমি অবশ্য ম্যাথ বা প্রবলেম সলভ নিয়েও একটি ক্লাস নেব, আর সেটার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে চোখ রাখুন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।